প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো, বাংলাদেশ এবং এই দেশের গণতন্ত্র তথা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশে কি আসলেই এটি পসিবল কিনা? কারণ আজকে বাংলাদেশের মানুষ এবং বিশেষ করে নতুন প্রজন্ম যেভাবে গণতন্ত্রকে সংজ্ঞায়িত করছে, সেটিও কিন্তু একটা ফ্যাসিস্টিক অটোক্রেটিক একটা সংজ্ঞা। তারা আওয়ামী লীগ সহ জাতীয় পার্টি এবং 14 দলের যে জোট আছে, যারা বাংলাদেশের 50% মানুষকে প্রতিনিধিত্ব করে, তাদেরকে পুরোপুরি নির্বাচনের বাইরে রেখে বলছে যে একটা সুন্দর নির্বাচন নাকি হচ্ছে। এবং ইউনূস নিজেই বলছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুন্দর নির্বাচন হবে, এবং এরা বলছে বেহায়ার মতন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের আমলে 15.5 বছর ভোট দেওয়ার সুযোগ পায়নি, এখন পাবে। এই নির্বাচনটা কিভাবে আলাদা, এটা আমি একটু বুঝতে চাই। আওয়ামী লীগের আমলে নির্বাচনগুলোতে বিএনপি আসেনি, সেইগুলো যদি সমালোচিত হতে পারে, তাহলে আজকের এই নির্বাচন কি করে আলাদা হচ্ছে? আজকে তো বরং আওয়ামী লীগকে জোর করে ব্যান করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। জাতীয় পার্টিকে জোর করে আসতে দেয়া হচ্ছে না, 14 দলের কাউকে এই নির্বাচনে আসতে দেয়া হচ্ছে না। এই বাস্তবতা তো আওয়ামী লীগের সময় ছিল না। যারা আজকে বড় বড় দলগুলোকে নিষিদ্ধ করছে, জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে, তারা বড় গলায় বলছে তারা নাকি একটা ভালো নির্বাচন করবে। এই যে নির্লজ্জ হিপোক্রেসি! অথচ এই মানুষগুলোই এতদিন গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য চিল্লাচিল্লি করেছে। আপনি চিন্তা করে দেখেন, বিএনপি এবং তারেক রহমান মানুষের ভোটাধিকারের জন্য তাদের জান ফেটে গেছে, অথচ নির্লজ্জের মতো এখন একটা একপেশি নির্বাচনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। আমি আগেই বলেছিলাম আপনাদের যদি মনে থাকে, যে বিএনপি কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় না এবং কখনো চায়নি, অতীতেও চায়নি। তারা যখনই সুযোগ পেয়েছে নির্বাচন চুরি করেছে। 91 সালে ক্ষমতায় আসার পরে মাগুরা নির্বাচন কারচুপির মাধ্যমে নির্বাচনে চুরির যে ইতিহাস, 91 পরবর্তীতে এটা বিএনপি শুরু করেছিল খালেদা জিয়ার নেতৃত্বে। এবং সেই মাগুরা নির্বাচন যদি চুরি না করা হতো, তাহলে কিন্তু বাংলাদেশে একটা ডেমোক্রেটিক প্রসেস চালু থাকতো, এমনকি তত্ত্বাবধায়ক সরকারও দরকার হতো না। কিন্তু ওই যে মাগুরা নির্বাচনের যে চুরি, অনেকে বলে এই মাগুরা নির্বাচন একটা চুরি করেছিল, এরপর আওয়ামী লীগ আরো অনেকগুলি নির্বাচনে কারচুপি করেছে। নো, কিন্তু মাগুরা নির্বাচনটা ছিল অরিজিনাল সিন, আদি পাপ। ওই পাপের ফলে পরবর্তীতে বাকি ঘটনাগুলি ঘটেছে, যেগুলো ঘটার প্রয়োজনই হতো না যদি বিএনপি 91 ক্ষমতায় এসে মাগুরার মতো একটি উপনির্বাচন চুরি না করতো এবং একটা ডেমোক্রেটিক ইলেকট্রাল প্রসেস যদি বজায় রাখতো, তাহলে বাংলাদেশে আজকে এই সমস্যাই তৈরি হতো না। তারপরে খেয়াল করে দেখুন, আওয়ামী লীগকে আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আনতে হলো। সেই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচিত হয়ে 2001 সালে এসে আবার এই বিএনপি 2006 এসে তত্ত্বাবধায়ক সরকারও নষ্ট করে দিল। তো তারা তো সবসময় ক্ষমতায় আসার জন্য চুরি, কারচুপি, যা কিছু করার তাই করার চেষ্টা করেছে। গত 15.5 বছর অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে গলা ফাটিয়ে ফেললো, এখন আবার একটা একপেশি নির্বাচনে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কোথায় অবাধ নির্বাচন, কোথায় সুষ্ঠু নির্বাচন? কিভাবে মানুষ আজকে ভোট দিবে যারা এতদিন নাকি ভোট দিতে পারেনি? আগের নির্বাচনের থেকে এই নির্বাচন কিভাবে আলাদা? কোনোভাবে আলাদা না। তখনও কিছু মানুষ ভোট দিতে পারেনি, যেহেতু বিএনপি আসেনি, এবং বিএনপি না আসাতে বিএনপি ভোটাররা ভোট দিতে পারে না, এখনো ভোট দিতে পারবে না। যে দলগুলোকে, যে মানুষগুলো ভোট দিতে চায়, তাদেরকে যদি তারা ব্যালটে সেই দলগুলো না থাকে, সেই প্রতীক যদি না থাকে, তারা তো ভোট দিতে পারবে না। বরং তখন বিএনপি স্বেচ্ছায় আসে নাই, আমরা কোনো বাধা দেই নাই, এখন তারা জোর করে আটকে দিচ্ছে সবাইকে। এটা নাকি গণতন্ত্র। এবং তারপরও খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, 14 দল নাই, কেউ নাই, তারপরে তারা কি করেছে দেখেন, চুরিটার কিভাবে করছে দেখেন। প্রায় 80% স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়ন বাতিল করে দিয়েছে, তাদেরকে পথের কাঁটা সরিয়ে দিয়েছে একেবারে চালাকি করে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে গ্রাউন্ডে স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন বাতিল করেছে, একই গ্রাউন্ডে বিএনপি এবং জামাতের প্রার্থীদের মনোনয়ন কিন্তু তারা বাতিল করেনি। তাহলে কি বোঝা যাচ্ছে? এখানে তো ইঞ্জিনিয়ারিং শুরু হয়ে গেছে। আওয়ামী লীগ কিন্তু নাই, জাতীয় পার্টি 14 দল নাই, নিজেরা আমরা আর মামুরা নির্বাচন, তারপরেও এই ঘটনা বোঝেন। এবং বেশিরভাগ জায়গায় বিএনপির যে স্বতন্ত্র প্রার্থী যারা আছে, তাদের মনোনয়ন বাতিল করে তাদেরকে সরিয়ে দিচ্ছে। কারণ ওই নির্বাচনের যে কম্পিটিশন, এটাই তারা চায় না। তারা একবারে একটা কারচুপি নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, যেটা আমি সবসময় বলেছি। এরা নির্বাচনের কথা বলে, কিন্তু এরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন, গণতন্ত্র চায় না, এরা শুধু ক্ষমতায় যেতে চায়। এবং বিএনপি এবং জামাতের ঋণ খেলাফি যারা বড় বড় হেভিওয়েট প্রার্থী, তাদেরকে পাশ করিয়ে দিচ্ছে, মনোনয়ন তাদের ঠিকই শুদ্ধ হয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। তো এই ধরনের নির্লজ্জ যে ঘটনাগুলি তারা ঘটাচ্ছে, বাংলাদেশের ইতিহাস ভুলে গেলে চলবে না। 91 পরে খালেদা জিয়া নির্বাচন কারচুপি করেছিল, 96 পরে শেখ হাসিনা 5 বছর ক্ষমতায় থাকার পরে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিলেন। বাংলাদেশের ইতিহাসে কোন রাজনৈতিক নেতা যদি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে থাকেন গণতন্ত্র এবং নির্বাচনের প্রতি শ্রদ্ধা দেখে, সেটি শেখ হাসিনা একমাত্র করেছিলেন। খালেদা জিয়া তার জীবদ্দশায় কখনোই করেনি। প্রত্যেকবার জোর করে তাকে ক্ষমতা থেকে নামাতে হয়েছিল। এটা সত্য, বাস্তবতা। এই সত্য অস্বীকার করা যাবে না। আর 15.5 বছরে আমাদের আমলে
যাই হয়েছে এখানে আমি বলবো না যে এখানে আমাদের কোনো দোষ ছিল না, অনেক ক্ষেত্রে আমাদেরও দোষ ছিল, আমাদের সেই দোষগুলো মেনে নিতে হবে। কিন্তু বিএনপি এবং জামাতের পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে যে নন কোঅপারেশন, সেটাও প্রচন্ড ভাবে দায়ী। এবং তার আগে আপনাকে খেয়াল করতে হবে 2004 সালের 21শে আগস্ট তারা যখন গ্রেনেড মেরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, তারপরে তো রাজনীতির সব ইকুয়েশন বদলে গেল, অঙ্ক বদলে গেল। সে অঙ্ক তো বদলেছে তারাই। 2004 সালে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল, ব্যর্থ হয়েছে, কিন্তু আওয়ামী লীগের 24 জন নেতাকর্মীকে তারা হত্যা করেছে, 500 জনের উপর নেতাকর্মীকে আহত করেছে। এবং 2006 সালে এসে আবার তত্ত্বাবধায়ক সরকারের ভিতরেই ইঞ্জিনিয়ারিং করে আবার ক্ষমতায় থাকতে চেয়েছে, যে কারণে 111 আসতে বাধ্য হয়েছিল। তো এই তো বিএনপি চরিত্র। এরা নাকি গণতন্ত্রের পক্ষে, এরা নাকি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পক্ষে। এবং আমাদের সুশীল সমাজ যেগুলো আছে, অদ্ভুত ক্যারেক্টার। আমি যখন নির্বাচন করলাম, আমার প্রথম উপনির্বাচনে 11 পার্লামেন্ট, যেটা 28,802 ভোট পেয়েছিলাম, প্রত্যেকটি ভোট আমার ছাকা জেনুইন ভোট। যদি কারচুপি করার কোনো সুযোগ নিতাম তাহলে তো 60,000, 70,000, 1 লক্ষ ভোট আমি নিয়ে আসতে পারতাম। যেহেতু উপনির্বাচন ছিল, 5 মাসের জন্য মানুষের আগ্রহ কম ছিল, এবং আমার প্রতিপক্ষ হিসেবে আমি চেয়েছিলাম একটা শক্ত প্রতিপক্ষ থাকুক। এটা তো আমার হাতে না, শক্ত কোনো প্রতিপক্ষ ছিল না। আমার আশা ছিল যে বিএনপি বা তাদের বড় কোনো প্রার্থী তারা থাকুক, কন্টেস্ট ইলেকশন করব, জান প্রাণ দিয়ে শ্রম দিয়ে করবো, এবং সেই সঠিক ভালো ইলেকশনে পরাজিত হলেও আমি মনে করি সেটা অনারেবল। কারণ সেটা তো আমি চেয়েছিলাম সবসময়, কিন্তু সেটা আমি পাইনি, এটা আমার হাতে ছিল না। কিন্তু যতটুকু আমি পেয়েছি আমার সক্ষমতার মধ্যে আমি একটা ভালো ইলেকশন করার চেষ্টা করেছি। সুশীল সমাজে একটা ব্যক্তি এটার প্রশংসা করেছে, সাপোর্ট করেছে। আমার এই ইলেকশনকে নিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার, মিথ্যাচার এগুলো করে গেছে। চিন্তা করে দেখেন, আমি আমার সেই নির্বাচনে আমার প্রতিপক্ষ কারো বিপক্ষে একটি কটু কথা বলেছি? রেকর্ড দেখেন তো। শিষ্টাচারের কথা বলে, রাজনৈতিক কালচারের কথা বলে, কই আমি তো সেটা প্রতিপালন করেছি। কোথাও তো এক টুকরো প্রশংসা পাইনি সেটার জন্য। এবং 5 মাস পরে এসে জাতীয় নির্বাচনে আবার আমি চেয়েছিলাম যে বিএনপি আসুক, সবাই আসুক, যাতে একটা কন্টেস্ট করে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করতে পারি। কিন্তু এটা তো আমার হাতে নাই, বিএনপি আসেনি। এবং সেই নির্বাচনে আমার ভোট ডাবল হয়েছে, কারণ 5 মাস আমি খেটেছিলাম, দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছিলাম, বস্তিবাসীর কাছে গিয়েছিলাম, তাদের জন্য কাজ করেছিলাম, তাদেরকে সেই কমিটমেন্ট দিয়েছিলাম। তারা আমাকে, আমার প্রতি সেই ধরনের বিশ্বাস থেকে তারা 49,000 ভোট দিয়েছিল জাতীয় নির্বাচনে। তো আমি যে একটা শুদ্ধ রাজনীতি করার চেষ্টা করেছি, সেটা নিয়েও তারা বিতর্কিত করেছে, বিভিন্ন ধরনের মিথ্যাচার করে, গাল গল্প বলে, এই ধরনের বিতর্ক তৈরি করে। তো যারা একটা ভালো নির্বাচন করার চেষ্টা করবে, একটা ভালো রাজনীতি করার চেষ্টা করবে, তাদেরকে যদি আপনি অ্যাকনলেজ না করেন, স্বীকৃতি না দেন, তাহলে কেন বাংলাদেশের মানুষ অনুপ্রাণিত হবে ভালো কিছু করার? এখানে আপনাকে মাথায় রাখতে হবে, পুরো আওয়ামী লীগের 15.5 বছর ধরে যা কিছু হচ্ছে সবকিছু তো আমার হাতে ছিল না, আমরা এককভাবে করতে পারিনি। আমরা যতটুকু আমাদের হাতে ছিল আমরা করতে পেরেছি, আমরা সর্বোচ্চটা শুদ্ধভাবে করার চেষ্টা করেছি। আর আওয়ামী লীগকে আজকে বলা হয় নির্বাচন নিয়ে দোষ দেওয়া হয়, শেখ হাসিনাকে দোষ দেওয়া হয়, যে নেত্রী, একমাত্র নেত্রী যিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করার রেকর্ড আছে। আর বিএনপির রেকর্ড হচ্ছে আমাদের এই 15.5 বছর আগেও ইলেকশন চুরি করার, এখনো ইলেকশন চুরি করছে। আমি যে উদাহরণগুলো দিলাম, এক পেশি নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এবং বলছে এটা নাকি ভালো নির্বাচন। লজ্জাও লাগছে না এদের? এদেশের মানুষ যারা এদের পক্ষে আছে, এরাও তো আসলে গণতন্ত্র নির্বাচন চায় না। তার মানে সবার মধ্যে যদি এই আকাঙ্ক্ষা থাকে যে আমি নির্বাচন বুঝি না, এমন নির্বাচন চাই যেটাতে আমি জিতবো, তাহলে তো গণতন্ত্রের প্রতি, নির্বাচনের প্রতি কারোই কমিটমেন্ট নাই। একজন আরেকজনকে দোষ দিয়ে লাভ কি? কেউ যখন একই আচরণ করে তাতে আপনি ক্ষতিগ্রস্ত হন, তখন দোষ দেন, কিন্তু আপনি নিজে একই আচরণ করছেন, তখন সেটাকে আপনি দোষ দেখেন না, তাহলে তো আপনি একটা হিপোক্রেট। এই দ্বিচারিতাই আমাদেরকে ডুবাবে, আমি মনে করি। এই কারণে আমাদের দেশে গণতন্ত্র এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা মুশকিল, কারণ এটা কেউ চায় না, মুখে বলে সবাই। এই যে সুশীল সমাজে যারা মানে মুখে ফেনা তুলে ফেলতো যে কন্টেস্ট হচ্ছে না, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা নাই, নির্বাচন মানে কি সংজ্ঞা দিয়ে জাতিকে একবার লেকচার দিত যে নির্বাচন মানে প্রতিদ্বন্দ্বিতা হবে, সবাই পার্টিসিপেট করবে, অংশগ্রহণ করবে, তাহলে না নির্বাচন। এই সুশীলরা আছে কিন্তু মুখ বন্ধ হয়ে গেছে যে নির্বাচন হচ্ছে, এখানে কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই। একটা দেশের 50% মানুষ নাই, কিন্তু ওরা চুপ, বিদেশি টাকা খেয়ে দোকান চালায় আর বড় বড় লেকচার দেয়। এই তো হচ্ছে সুশীল। কাজে সব লেভেলে যে দ্বিচারিতা, হিপোক্রেসি আর অসততা, ডিসঅনেস্টি খুব মুশকিল এদেশে সৎ রাজনীতিবিদও পাওয়া যাবে না। কারণ গায়ের জোরে এসে একজন সৎ রাজনীতিবিদকে মিথ্যা কথা বলে অসৎ বানিয়ে দেবে, গায়ের জোরে মিথ্যা তথ্য দিয়ে। কারো সেই চেষ্টাই নাই যে সত্যিকার অর্থে ইনভেস্টিগেট করে দেখি তো একজন ভালো না খারাপ। যে ভালো হবে তার সাথে আমার রাজনৈতিক এবং আদর্শিক যতই মতবিরোধ থাক, সে যদি অর্থনৈতিকভাবে সৎ হয়, রাজনৈতিকভাবে সৎ হয়, তাকে অন্তত পক্ষে মিথ্যা কথা বলে অপবাদ দেওয়া উচিত না। এই মানসিকতা যতদিন না তৈরি হবে, ততদিন কিন্তু আমরা রাজনীতির পরিবেশে ভালো পরিবেশ আনতে পারবো না। কারণ আমার নিজের মানসিকতা নোংরা, রাজনীতির পরিবেশ কি করে পরিচ্ছন্ন হবে ভাই? এটা হবে না। নিজের মধ্য থেকে দ্বিচারিতাটা আগে সরিয়ে ফেলতে হবে, নিজের মধ্য থেকে অসততাটা আগে সরিয়ে ফেলতে হবে। কারো এগেনস্টে একটা মিথ্যা কথা বলার আগে অনুমান করে নিশ্চিত না করার যে প্রবণতা যে আসলেই কথাটা সত্য কি সত্য না,
বলে দিলাম একটা কথা, আমি তাকে অপছন্দ করি রাজনৈতিকভাবে, মিথ্যা একটা কথা বলে দিলাম। এই যে মানসিকতাগুলো, এগুলো যতদিন না যাবে ততদিন বাংলাদেশের মানুষ যেটা আপনারা চান সেটা আপনারা পাবেন না। নিজেকে পরিবর্তন না করলে রাজনীতি, সমাজ এবং দেশ পরিবর্তন হবে না। এটাই বাস্তবতা। ধন্যবাদ আপনাদের সবাইকে।